তাহলে তাহলে আপনি আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই পেরেছি। তোমাকে আমি কেমন করে ভুলি এডওয়ার্ড? তুমি হয়তো পাল্টে গেছো ঠিকই, বাট বন্ধুকে ভুলি কেমন করে? আর এই যে ইনি আমার বন্ধু শার্লক হোমস। আপনার গল্পের কথা পড়েছি মিস্টার হোমস। ডাক্তারবাবু খুব সুন্দর লেখেন। এডওয়ার্ড প্লিজ, আমায় তুমি জন বলে ডাকো। আফটার অল আমরা পুরনো বন্ধু। তোমার জন্যই আজ আমি। আর আমার পুরনো বন্ধু কি আমায় সাহায্য করতে পারবে? আপনারা শুনছেন কাহিনী স্কোপ। প্রত্যেক সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি পুরনো বা সমকালীন সাহিত্যিকদের অনবদ্য কিছু গল্প। প্রত্যেক শনিবার ঠিক বিকেল 4টে। নিয়মিত ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই চ্যানেলটি। কর্মস্থল থেকে ফিরতি বাসে হোক বা ট্রেনে, কানে গুঁজে নিন ইয়ারফোন আর শুনতে থাকুন কাহিনী স্কোপ, গল্পের বায়োস্কোপ। আজ আপনারা শুনবেন মাল্টিভার্স অফ শার্লক সিরিজের আরও একটি গল্প। এই সিরিজে আমরা শোনাব শার্লক হোমসের সেই সব গল্প যা আপনারা হয়তো কখনো শোনেননি বা পড়েননি। বিখ্যাত মার্কিন ক্রাইম ফিকশন লেখক বিল ক্রাইডারের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ইয়াং ব্রিটিশ সোলজার অবলম্বনে শুনবেন আমাদের আজকের নিবেদন। গল্পটি অনুবাদ করেছে সুশ্রী। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক কাহিনী স্কোপের আজকের নিবেদন, Sherlock Holmes and the Adventure of the Young British Soldier. শার্লক হোমসের 1894 সালের বিচিত্র সব অভিযানের কথা যে 3টি বিশাল পাণ্ডুলিপিতে লেখা রয়েছে সে নিয়ে আমি এর আগেও বলেছি। পাতাগুলো উল্টানোর সময় মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা। শার্লক বেকার স্ট্রিটে ফিরে এসেছিল বলেই শুধু নয়, সেই বছরটা যেমন গুরুত্বপূর্ণ ছিল তেমনি অদ্ভুত সব রহস্যে ঘেরা। যেমন দ্য গোল্ডেন পিনসের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার আমার গোয়েন্দা বন্ধুটির প্রখর বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। কিংবা ধরুন সেই বিভৎস জোঁকের কাহিনী দ্য রেড লিচ মানুষের নিম্নতার চরম সীমায় পৌঁছে যাওয়ার কথাই মনে করে। কিন্তু এগুলোর বাইরেও একটা বিশেষ ঘটনার কথা আমি সেই 3 খণ্ডের পাণ্ডুলিপিতে নথিভুক্ত করিনি, কারণ তখন মনে হয়েছিল ঘটনাটি বড্ড বেশি ব্যক্তিগত। কখনোই আমার নিজের জীবনের কোনো বিষয় হোমসের তদন্তের আঙিনায় এসে হানা দেয়নি, কিন্তু যখন তা দিল তার পরিণাম খুব একটা সুখকর হয়নি। যাই হোক, দীর্ঘ সময়ের ব্যবধানে সেই দুঃখের রেশ এখন অনেকটাই স্তীমিত, আর তাই জন্যই আমার পাঠকদের কথা ভেবে আজ সেই কাহিনী কলমবন্দি করতে বসেছি। ডিসেম্বরের শুরুর দিকের এক হাড় কাঁপানো শীতের রাত। বাইরে তুষারপাত কিংবা বরফ কিছুই জমেনি। শহরে খুব বেশি হাওয়াও বইছে না, কিন্তু তবুও শীতের তীব্রতা এতটাই যে মনে হচ্ছিল গোটা শহরটাকে সে একাই পিষে ফেলছে। লন্ডনের হাড় কাঁপানো ঠান্ডা যেন আজ ফুটপাথের পাথরগুলোকেও ফাটল ধরিয়ে দিতে চাইছে। বেকার স্ট্রিটে হোমস আর আমি আয়েশ করেই বসেছিলাম। হোমস তখন ক্রাইম ওয়ার্ল্ডের কিছু কাটিং আর তথ্যগুলো গুছিয়ে নিতেই ব্যস্ত। আমি রুডয়ার্ড কিপলিংয়ের কবিতার বইয়ের পাতা উল্টাচ্ছি। মাঝে মাঝে 2-1টি পদ্য আপন মনেই বিড়বিড় করছিলাম, কিন্তু তার মধ্যে বিশেষ করে দ্য ইয়ং ব্রিটিশ সোলজার এই কবিতাটা আমাকে গভীরভাবে নাড়া দিচ্ছিল। ফায়ারপ্লেসের আগুনের শেষ কাঠের গুঁড়োটা
নিভু নিভু হয়ে তখনও জ্বলছিল। ঘরের তাপমাত্রা কমে আসলেও আমি বেশ উত্তাপ অনুভব করছিলাম। কিসের এক উত্তেজনায় আমার মুখ লাল হয়ে উঠল, আর আমি সেই হিমশীতল অন্ধকার জানলার দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেলাম। জানলার উপরের অন্ধকার প্রান্তর আমার জীবনের এক অন্ধকার অধ্যায়ের কথা মনে করাচ্ছে। বেকার স্ট্রিটের এই ঘরের মধ্যে এখন এক অদ্ভুত পরিবেশ, অথচ আমার মনের ভেতর তখন জ্বলছে অন্য এক আগুন। আফগানিস্তানের সেই তপ্ত মরুপ্রান্তর, দ্য স্মেল অফ ব্লাড, রক্তের গন্ধ। আর কানে বেজে চলেছে রুডিয়ার্ড কিপলিং এর সেই কবিতা, দ্য ইয়ং ব্রিটিশ সোলজার। মাঝে মাঝে স্মৃতিগুলো খুব জেঁকে ধরে, তাই না? তুমি কিছু বললে হোমস? তোমার সেই সার্ভিস জীবনের স্মৃতি আর সেই জেজাইল বুলেটের শট। হ্যাঁ, আমি অবাক হলাম ঠিকই, তবে হতভম্ব হলাম না। হোমসের এই মন পড়ার ক্ষমতা আমার কাছে নতুন কিছু নয়। বললাম, ইয়েস, কিন্তু শার্লক, তুমি জানলে কেমন করে যে আমি সেসবই ভাবছি? এটা আন্দাজ করা তো প্রায় অসম্ভব। অসম্ভব কিছুই নয় মাই ডিয়ার ওয়াটসন। প্রথমত, তুমি কিপলিং এর ওই বইটা পড়ছিলে। আমি বাজি ধরে বলতে পারি ঠিক কোন পংক্তিটা পড়ার সময় তোমার মুখের রং ওই রকম রক্তিম হয়ে গিয়েছিল। দ্বিতীয়ত, তোমার কপালের ওই বিন্দু বিন্দু ঘাম, যেন আফগান মরুপ্রান্তরের সেই গরমের অনুভবেই তুমি ঘামতে শুরু করেছিলে। আর তৃতীয়ত, ঘরের এক কোণ থেকে অন্য কোণে ওইভাবে খুঁড়িয়ে চলা। বুঝলাম। ইদানিং তোমার ওই ক্ষতস্থানটা খুব একটা জ্বালাতন করেনি, এমনকি এই প্রচণ্ড শীতেও না। কিন্তু তুমি যেভাবে ঘরের ভেতরে ওই জানালাটার দিকে এগিয়ে গেলে, তোমাকে দেখে মনে হচ্ছিল বুলেটের আঘাতটা 14 বছর আগের নয়, যেন টাটকা কোনো ক্ষত, মাত্র কয়েক মাস আগেরই কোনো ঘটনা। ইয়েস, কিন্তু এখন তুমি যেভাবে ব্যাখ্যা করলে তখন সব সহজই মনে হচ্ছে। কিন্তু কি জানো শার্লক, একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না। কোনটা? এই কবিতার পংক্তিগুলো অপরাধ জগৎ আর অপরাধীদের বিষয়ে শুধু ইংল্যান্ডে কেন, গোটা বিশ্বে তোমার সমকক্ষ কেউ নেই। তামাকের ছাই, বিষ অথবা অপরাধীর মন নিয়ে তোমার অগাধ জ্ঞানের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু তুমি কিপলিংকে জানলে কবে থেকে? আমি তো জানতাম কবিতার সাথে তোমার আদায় কাঁচকলের সম্পর্ক। হোমস তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ম্যান্টেল পিসের কাছে এগিয়ে গেল। একটা পাউচ থেকে তামাক নিয়ে ব্রায়ার পাইপে ভরল। এরপর পাইপটা ধরিয়ে বেশ কয়েকবার তৃপ্তি ভরে টান দেওয়ার পর শুনতে পেলাম, When you were wounded and left on Afghanistan's plains, and the woman came out to cut up what remains, just roll to your rifle and blow out your brains, and go to your God like soldier, go, go, go like a soldier. কিছুক্ষণ আগে আমি কেবল অবাক হয়েছিলাম, কিন্তু এবার আমার মুখ হাঁ হয়ে রইল। হোমস সঠিক কবিতাটি অনুমান করেছে তাতে আশ্চর্য হয়েছিলাম ঠিকই, কিন্তু যে মানুষটা সারা জীবন কোনোদিন কবিতাকে সেভাবে পাত্তাই দিল না, সে স্মৃতি থেকে এইভাবে কবিতার পংক্তি আওড়াবে, এটা আমার কাছে অকল্পনীয় ছিল। দেখলে তো ওয়াটসন, I have hidden depths. ইয়েস, মানতেই হবে, অবশ্যই রয়েছে। কিন্তু তুমি ঠিক এই কবিতাটাই কেন মনে রাখতে গেলে? তোমার কি মনে নেই যে 1 বছর আগে তুমি আমাকে এই কবিতাটা পড়ে শুনিয়েছিলে? এর বিষয়বস্তু ছিল ভয়ঙ্কর ও আকর্ষণীয়। এই বিশেষ লাইনগুলো আমি মনে রেখেছিলাম কারণ এর গুরুত্ব ছিল অপরিসীম, অন্তত তোমার কাছে। একাকী সৈনিকের মৃত্যু, আর তাই আমার মগজেও গেঁথে গিয়েছিল একেবারে। আগুনের শেষ কাঠটাও ভেঙে পুড়ে কয়লায় পরিণত হলো। আমি এবার ঠিক ঠান্ডায় নয়, কোনো অজানা শিহরণে যেন কেঁপে উঠলাম। আসলে এই কথাগুলো আমায় এমন কিছু স্মৃতি মনে করিয়ে দেয় যেগুলো আমি মনে করতে চাই না শার্লক। কথাগুলো বলার সময় চোখের সামনে যেন ছবিগুলো ভেসে উঠল আমার। বললাম, তুমি জানো শার্লক, মাইওয়ান্ডের সেই যুদ্ধের ময়দানে যদি আমার সেই অর্ডালি না থাকতো, তবে আজ হয়তো আমি হতাম সেই কবিতার দুর্ভাগ্য তরুণ ব্রিটিশ সৈন্য। তোমার সেই অর্দালি মারে, রাইট? ইয়েস,
রাইট, সে যদি আমাকে সেদিন পিঠে তুলে ঘোড়ায় চাপিয়ে যুদ্ধের ময়দান থেকে বাঁচিয়ে না নিয়ে আসতো, তবে আমার কাছে অন্তিম বিকল্প ছিল শত্রুপক্ষের দয়ার জন্য অপেক্ষা করা। আর স্বাভাবিকভাবেই সেই রণক্ষেত্রে দয়া বলে কোনো শব্দের অস্তিত্ব কোনো কালেই নেই। আর মারে, ওর কি হলো? ওর শেষ পরিণতির কথা তো তুমি কোনোদিন বলনি। কারণ আমি নিজেও তা জানি না শার্লক। আমাকে পেশোয়ারে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে সে আবারও যুদ্ধে ফিরে গিয়েছিল। তারপর থেকে তার সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নেই। আই থিঙ্ক ও হয়তো ইংল্যান্ডে ফিরে গিয়েছে, কিংবা বিদেশের কোনো মাটিতেই লড়াই করতে করতে প্রাণ হারিয়েছে। হ্যাঁ, হতে পারে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা হয়তো তা কোনোদিনই আর জানতে পারবো না। আমি উঠে গিয়ে বইটা যথাস্থানে সরিয়ে রাখলাম। হোমস তার কাগজপত্রে মনোযোগ দিয়েছে। সেই শীতের রাত্রে আর কোনো কথা হলো না। এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎই একদিন খুব ভোরের দিকে আমাদের জানলার নিচে একটা ফিটেন গাড়ি এসে থামল। লন্ডনের প্রচণ্ড শীত সেই মুহূর্তে একটু কমেছে। জানলা দিয়ে মিঠে রোদ এসে ওঁকে দিচ্ছে ঘরে। হোমস অনুবীক্ষণ যন্ত্রে কিছু একটা পরীক্ষা করছিল। আমি সেই সময় একটা মেডিকেল জার্নাল পড়ছিলাম। হঠাৎই ঘরের ঠিক নিচটাতেই রাস্তায় গাড়ির টায়ারের একটা দীর্ঘ ঘর্ষণের শব্দ শুনতে পেলাম। হোমস মুখ তুলে বলল, মনে হচ্ছে আমাদের কোনো অতিথি এসেছে ওয়াটসন, এই এত ভোরে এই সময়ে, অর্থাৎ কোনো গুরুতর সংকট। দয়া করে দরজাটা একবার দেখে এসো না। নিচে গিয়ে দেখি আমারই বয়সী এক ভদ্রমহিলা দাঁড়িয়ে। ব্যাকুলভাবে এদিক ওদিক তাকিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনি কি মিস্টার শার্লক হোমস? না, উনি ওপরে আছেন। আসুন, আমার সঙ্গে এদিকে আসুন। ভদ্রমহিলাকে ওপরে নিয়ে গেলাম। হোমস তখনও মাইক্রোস্কোপের দিকে এমনভাবে ঝুঁকে বসে রয়েছে যেন ওর ভেতরটা ছাড়া পৃথিবীর আর সব কিছুই তার কাছে তুচ্ছ। হোমস, বলছি, ইনি তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। হোমস ওনার দিকে চাইল, কিন্তু ভদ্রমহিলা আমার পেছনে দাঁড়িয়েই বললেন, না না, আমি মিস্টার হোমসের খোঁজে আসিনি। আমি এসেছি ডক্টর ওয়াটসনের কাছে। আমি ডক্টর ওয়াটসন। বেকার স্ট্রিটে আমার খোঁজে সাধারণত কেউ আসে না। আমি একটু অবাকই হলাম। অবাক হয়েও না ওয়াটসন। হোমস উঠে গিয়ে ওনাকে সোফায় বসার জায়গা করে দিল। ভদ্রমহিলার মুখ দেখেই বোঝা যাচ্ছে ওনার তোমার সাহায্য অবশ্যই দরকার। আপনি বসুন এখানে। বসলেন তিনি। আমি লক্ষ্য করলাম ভদ্রমহিলার মুখটা কেমন লালচে হয়ে রয়েছে, চোখের নিচে কালি জমেছে। অভিজ্ঞ হোমস হয়তো এক নজর দেখেই বুঝে নিয়েছে যে ওনার চিকিৎসা সংক্রান্ত সাহায্যের প্রয়োজন। কিন্তু হোমস জিজ্ঞেস করল, কার জন্য ডক্টর ওয়াটসনের সাহায্য প্রয়োজন? আমার স্বামীর জন্য। হোমস আমার দিকে তাকিয়ে বলল, দুশ্চিন্তা ওয়াটসন। দুশ্চিন্তা এমনই এক জিনিস যে কারণে রাতের পর রাত ঘুম হয় না, যা চোখের নিচে এই রকম কালির ছাপ ফেলে। আর সেই নিয়ে উদ্বেগই মানুষের মুখকে জ্বরের সময়গুলোর মতোই এমন লাল করে দেয়। তাই তো দেখছি। হোমস এবার ওনার দিকে একটু এগিয়ে গিয়ে প্রশ্ন করল, আপনার স্বামীর পরিচয়? উনি ডক্টর ওয়াটসনকে চেনেন। ওনার নাম এডওয়ার্ড মারে। নামটা শুনে আমি চমকে উঠলাম। ওয়াটসন সেই মানুষটা যে তোমার প্রাণ বাঁচিয়েছিল। এক্স্যাক্টলি। হোমস, আমরা তো কিছুদিন আগে তাকে নিয়েই। আমার উত্তেজনায় মিসেস মারে খুব বেশি বিচলিত হলেন না, বরং আমার দিকে ফিরে বললেন, আর এখন এডওয়ার্ডের প্রাণ বাঁচানোর জন্য আপনাকে প্রয়োজন ডক্টর ওয়াটসন। এডওয়ার্ড ভীষণই অসুস্থ। ওর ধারণা একমাত্র আপনিই ওকে সুস্থ করতে পারেন। দেখুন, এটা ওনার বিনম্রতা। আমার যোগ্যতাকে হয়তো একটু বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। একদম না ওয়াটসন, তুমি একজন দক্ষ চিকিৎসক। তোমার পেশেন্টরাই তো তার প্রমাণ। কিন্তু এডওয়ার্ড আমার হদিশ পেল কোথায়? আমার এই প্রশ্নের উত্তর ভদ্রমহিলা দিয়েই দিলেন। কেন? আপনার কেস বুক আর রেকর্ডসগুলো থেকে। মিস্টার হোমসের যেসব অভিযানের কথা আপনি লিখেছেন, এডওয়ার্ড সেগুলো সব কটা পড়েছে।
ও প্রায়ই আপনার প্রাণ বাঁচানোর গল্প আমায় বলতো। আপনি যখন হোমসের প্রথম অভিযানটা লিখেছিলেন, ও সেটা পড়ে দারুণ খুশি হয়েছিল। ওর প্রাপ্য সম্মানটুকুই পেয়েছে। সেদিন আফগানিস্তানে ওনা থাকলে আমি আজ বাঁচতাম না। সেটা জানি, তবে অনেকেই মরছিল। এডওয়ার্ড তো সবাইকে বাঁচাতে পারেনি। কিন্তু ও যা করেছে তার চাইতে বেশি আর কেউ করতেও পারতো না। আফগানিস্তানের সে যুদ্ধ প্রান্তরে আমার কাছে সে ছিল কোনো দেবদূত। আচ্ছা মিস মারে, ওনার সিমটমগুলো কি কি? ওর ধারণা ওর এই অসুখটা সেই সামরিক জীবনের কোনো পুরনো রোগের রেশ। এই কারণেই ও ডক্টর ওয়াটসনকে খুঁজছে। বিশ্বাস করুন, অনেক ডক্টর দেখিয়েছে, কিন্তু কেউ ঠিকঠাক রোগটাকে ধরতেই পারছে না। ডক্টর, এডওয়ার্ড আপনাকে দেখতে চেয়েছেন। ও বলে একমাত্র আপনিই ওকে বাঁচাতে পারেন। দিন দিন ও যেন ফুরিয়ে যাচ্ছে। আমার ভয় হচ্ছে ডক্টর, ও কি তবে আর বাঁচবে না? দয়া করে ওকে বাঁচান প্লিজ ডক্টর ওয়াটসন। ভদ্রমহিলার আকুতি দেখে আমি হয়তো সেটাই বলতাম যেটাই পরেই হোমস বলল। মারে আমার প্রাণ বাঁচিয়েছিল মাইওয়ান্ডের যুদ্ধে। আমি আমার জ্ঞান তো সবটুকু দিয়ে ওকে সুস্থ করে তুলব, আমি বলতেই যাচ্ছিলাম, কিন্তু হোমস হাত তুলে আমায় থামিয়ে দেয়। বলল, মিস মারে, আপনি চিন্তা করবেন না, ডক্টর ওয়াটসন অবশ্যই যাবেন। আমরা এখনই বেরোতে পারি যদি আপনি আমাদের যাতায়াতের ব্যবস্থা করতে পারেন। আপনিও যাবেন মিস্টার হোমস? হয়তো আমিও ওয়াটসনকে একটু সাহায্য করতে পারবো, যেমনটা ও আজীবন আমার জন্য করে এসেছে। ভদ্রমহিলা বেশ খুশি হলেন, বললেন, আমার হাজবেন্ড খুব খুশিই হবেন। নিচেই আমাদের গাড়ি তৈরি রয়েছে, আপনাদের আমার সঙ্গে শেয়ার করে নিতে হবে। অ্যান্ড ইউ আর ওয়েলকাম। নিচে গাড়ি তৈরি ছিল। হোমস যে এত আগ্রহ দেখাবে এটা আমি ভাবতে পারিনি। সাধারণত চিকিৎসা বিদ্যায় তেমন উৎসাহ দেখায় না সে। অপরাধের গন্ধ না থাকলে এহেন উৎসাহ কিছুটা সন্দেহের উদ্রেক করে বই কি, কিন্তু আমি ওকে বাধা দিলাম না। খোলা হাওয়ায় একটু বেরোলে ওর অস্থির মনটাও হয়তো স্বল্প শান্ত হবে। গাড়িতে যাওয়ার সময় হোমস আমায় আফগানিস্তানের সেই দিনগুলোর কথা বিস্তারিতভাবে বলতে বলল। তুমি তো বিশদে সেসব কোনোদিনই বলনি ওয়াটসন। এডওয়ার্ডও কিছু বলতে চায় না। দেখো শার্লক, রণক্ষেত্রের স্মৃতি কোনো সৈনিকই খুব একটা রোমন্থন করতে চায় না। সেই সব দিনগুলো বড় যন্ত্রণার। হ্যাঁ, যন্ত্রণার হতে পারে, তবে শিক্ষণীয়ও তো বটে। তুমি আহত হলে কিভাবে ওয়াটসন? তাহলে বলি, 1880 সালের 3রা জুলাই আমরা কান্দাহার ছেড়ে রওনা হলাম। ভয়াবহ গরম ছিল সেই দিন। শুধু সেই দিন নয়, গোটা গ্রীষ্মকালের দাবদাহে ওই রকম আবহাওয়া সবসময়তেই থাকত। 3000 সেনার এক বাহিনী নিয়ে আমরা আইয়ুব খানের বিরুদ্ধে তখন লড়তে যাচ্ছিলাম। আমরা তখনও বেশি দূর অগ্রসর হতে পারিনি। পথে জানলাম আমাদের বন্ধু উপজাতিরা দল বদলে আইয়ুব খানের পক্ষ নিয়েছে। হঠাৎ করে প্রতিকূলতা কয়েক গুণ বেড়ে গেল। এরপরেই আরো কঠিন হয়ে পড়ল সবটা। আমরা শুরু থেকেই যে দিশাহারা হয়ে পড়িনি সে কথা হলপ করে বলতে পারবো না, কিন্তু তা কি করে হয়? আপনাদের মিত্রপক্ষ শত্রুর সঙ্গে হাত মেলালো। আসলে আফগানিস্তানে এমনটাই হয়। শুধু তাই নয়, আরো অনেক সমস্যা ছিল। সৈন্যদের মধ্যে অনেকেই ছিল আনাড়ি, ঠিকমতো ট্রেনিং পায়নি, এদিকে যুদ্ধে নেমে পড়তে হয়েছে। 26শে জুলাই রাত্রে আমরা যখন যুদ্ধের হুকুম পেলাম তখন এমনিতেই আমরা সারা রাত ক্যাম্প গুটিয়ে ইতিমধ্যেই ক্লান্ত। হ্যাঁ, এখন পরিশ্রান্ত কিছু আনাড়ি যুবক নিয়ে এমন এক বিশাল বাহিনীর সামনে দাঁড়ালাম যা ছিল এক চলমান অরণ্য। ম্যাকবেথের সেই বার্নাম উডসের মতো। যেভাবে সৈন্যরা গাছের ডালপালা দিয়ে নিজেদের আড়াল করে হেঁটে আসছিল, ঠিক সেই রকম। শেক্সপিয়ারের সেই গল্প, ব্লাডি টেল ইনডিড। এর আগেও অনেক জায়গাতে আমি উল্লেখ করেছি যে সাহিত্য নিয়ে হোমসের জ্ঞান খুবই সীমিত,
কিন্তু শেক্সপিয়ারের অন্যতম রোমহর্ষক গল্পগুলোর মধ্যে এটির সম্পর্কে যে শার্লক জানবে এটা আমার ধারণা ছিল। আমি বলতে থাকলাম, সেদিন সে প্রান্তরও ভেসে গিয়েছিল রক্তে। তাপমাত্রা ছিল 45 ডিগ্রি, 45। ইমাজিন করতে পারছেন নিশ্চয়ই কতটা গরম, যেটা পরে বেড়ে প্রায় 50 অবধি গিয়েছিল। শত্রুপক্ষের সৈন্যরা সংখ্যায় ছিল প্রায় 25,000, অর্থাৎ আমাদের তুলনায় প্রায় 8 গুণ বেশি। সে মুহূর্তে আশ্রয় বলতে ছিল শুধুই শুকনো গিরিখাত আর একেবারে মুমূর্ষু জলধারা। এহেন যুদ্ধে বিপর্যয় ছিল অনিবার্য। কিন্তু আপনি তো বেঁচে ফিরলেন। ইস থ্যাঙ্কস টু ইয়োর হাজব্যান্ড, মিসেস মারে। সেদিন উনি না থাকলে আমি হয়তো আজ। আমাদের উপর একের পর এক কামান গর্জে উঠেছিল। 30টা কামান সোজাসুজি আমাদের দিকেই তাক করা। যদিও আমাদের সৈন্যদের মার্টিন হেনরি রাইফেলের গুলিতে শত্রু নিধন হচ্ছিল হাজারে হাজারে, কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত। আমরা কিছুতেই তাদের আমাদের সমান সংখ্যায় আনতে পারছিলাম না। এদিকে আমাদের সংখ্যা কমতে শুরু করলো খুব দ্রুত। তোমার গায়ে ঠিক কখন গুলি লাগলো? আমি আবারও ঘাম মুছলাম। পুরনো ক্ষতটায় এক তীব্র ব্যথা অনুভব করলাম আবার। শার্লক, সেসব দিনের কথা না মনে করাই ভালো, কিন্তু জানতে চাইছো বলেই বলি। সেই সময় আমি এক আহত সৈনিকের শুশ্রূষা করছিলাম। যদিও তার জন্য আমার বিশেষ কিছুই আর করার ছিল না। তার ফুসফুস বরাবর ভেদ করে গিয়েছিল বুলেট। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সময় ক্ষতস্থানের ভেতর দিয়ে ঠিক যেন হাওয়ার শীষের মতো শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু তবুও সেটা আমার ডিউটির মধ্যে পড়ে। আমি যথাসাধ্য চেষ্টা করে চলেছি তার প্রাণ বাঁচানোর। ঠিক এমন সময় কাছ থেকে কেউ একজন আমায় ডাকলো। মাত্র কয়েক ফুট দূরে আরেকজন আহত সেনা কাতরাচ্ছিল। বললে বিশ্বাস করবে না কি ছিল তখনকার সেই পরিস্থিতি। আমার চারপাশে তখন সেই রণক্ষেত্রে শুধুমাত্র আহত সৈন্যদের হাহাকার, কেবল একটু জলের জন্য আর্তনাদ। কেউ কেউ হয়তো বারবার মৃত্যুর আগে তার প্রিয় মানুষটির নাম বিড়বিড় করে চিৎকার করছে। এছাড়া আর কিচ্ছু নেই সেখানে। এতটুকু প্রাণবায়ু অবশিষ্ট নেই অনেকের মধ্যে। আর কিচ্ছু শুনতেও পাচ্ছি না। আর গন্ধ, চারিদিকে গন্ধ, রক্তের গন্ধ, স্মেল অফ ব্লাড। উফ, সেসব দিনের কথা আমি। দৃশ্যগুলো ভাবতে ভাবতে আমার গা বেয়ে কেমন এক অদ্ভুত স্রোত নেমে যায়। আমার মস্তিষ্কে গেঁথে যাওয়া সে বিভীষিকাময় ছবিটা ঝেড়ে ফেলার জন্য মাথাটা একবার নাড়া দিলাম আমি, কিন্তু সেই দৃশ্য ম্লান হলো না। মনে হতে লাগলো কেন মনে করছি ইহলোকের এই সমস্ত অন্ধকার অধ্যায়। আমার আরো কয়েক মুহূর্ত সময় লাগলো নিজেকে স্বাভাবিক করতে। তারপরেও বলে চললাম আমি, সরি। যা বলছিলাম, আমার খুব কাছেই সেই লোকটি ছিল। তার চোখের সেই করুণ আরতি অসহনীয়। আমি তার দিকে যাওয়ার জন্য উঠে দাঁড়াই। অ্যান্ড দ্যাট মোমেন্ট একটা মাস্কেট বল এসে বিঁধল আমার গায়ে। ব্যথা অনুভব করেছিলাম কিনা ঠিক মনে নেই, তবে একটা তীব্র ঝাঁকুনি হয়েছিল। যখনই পা বাড়াতে চাইলাম মুখ থুবড়ে পড়ে গেলাম। এরপর কতক্ষণ আমি সেভাবে পড়েছিলাম তা জানি না, কিন্তু কানের ভিতরে এক অদ্ভুত ভোঁ ভোঁ শব্দ হচ্ছিল। তার মাঝেও আমি শুনতে পাচ্ছিলাম সেই লোকটা অসহায়ভাবে আমাকে ডাকছে এতটুকু সাহায্যের জন্য। আমি তাকে উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঠোঁট দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আই থিঙ্ক তারপরেই আমি জ্ঞান হারাই। আর এরপর যখন হুঁশ ফিরল, তখন আমি এক চলন্ত ঘোড়ার পিঠে, যে আমাকে তখন নিয়ে চলেছে এক নিরাপদ আশ্রয়ের দিকে। বর্ণনা থামিয়ে আমি সডন মিসেস মারির চোখের দিকে তাকালাম। আসলে সেই দিনের কথা মনে পড়লেই এডওয়ার্ডের ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। অসীম সাহস আর কর্তব্য নিষ্ঠাই সেদিন আমায় বাঁচিয়েছিল। আর আজ আমি একটা সুযোগ পেয়েছি, আর সেই ঋণের প্রতিদান দিতে আমি আমার সাধ্যের সমস্তটুকু চেষ্টা করতে প্রস্তুত। আমার কথা শেষ হতেই বুঝলাম আমরা ইতিমধ্যেই প্রায় গন্তব্যের দিকেই এসে পড়েছি। এডওয়ার্ড আপনার উপর ভরসা করে আছে ডক্টর।
আপনার চিকিৎসা বিদ্যার ওপর ওর অগাধ আস্থা। আমাদের গন্তব্য ছিল গলির শেষ প্রান্তে একটি বিশাল বাড়ি। সেখানে রাস্তার দুপাশে সারিবদ্ধ বাড়িগুলো ছোট হলেও বেশ ছিমছাম। মারে দম্পতির বাড়িটি আয়তনে বিশাল হলেও রক্ষণাবেক্ষণের অভাবে বেশ জরাজীর্ণই দেখাচ্ছিল। গাড়ি থেকে নামার সময় আমি বাড়ির ভেতর থেকে হাতুড়ি পেটানোর অস্ফুট শব্দ শুনতে পেলাম। মিসেস মারে, আপনি বাড়ি সংস্কারের কাজ কবে শুরু করেছেন? এডওয়ার্ড অসুস্থ হওয়ার ঠিক কিছুদিন আগে আমরা অন্য এক ছোট্ট বাড়িতে থাকতাম। সম্প্রতি এখানে চলে এসেছি। সম্পর্কে আমার মাসি হন, ওনারই বাড়ি এটা। বছরখানেক হলো উনিও মারা গেছেন, আর আমি তার উত্তরাধিকার সূত্রে পেয়েছি এই বাড়ি। আজকাল ভালো মিস্ত্রি পাওয়া বড্ড কঠিন। অর্থাৎ আমি বলতে চাইছি নির্ভরযোগ্য মানুষ যারা দায়িত্ব নিয়ে কাজ শেষ করে। না, এখানে যারা কাজ করছে এরা বেশ নামী মিস্ত্রি। ওদের হাতে কাজ প্রচুর ছিল। প্রথমে তো ভেবেছিলাম তারা বোধহয় রাজিই হবে না, কিন্তু এডওয়ার্ডের সঙ্গে দেখা করার পর তারা কাজটা করতে রাজি হয়ে গেল। কথাবার্তার মধ্যে আমরা ভেতরে পৌঁছে যাই। করা তার হাতুড়ির শব্দ আরো জোরালো হলো। এবার আমাদের পরনের কোটগুলো এসে নিয়ে গেলেন লম্বাটে ফ্যাকাশে চেহারার এক ব্যক্তি। তাঁর ঠোঁট জোড়া বেশ পাতলা, টাক পরা মাথাটা আলো পুড়ে বেশ চকচক করছিল সেই সময়। থ্যাঙ্কস অলিভার। মিস্টার অলিভার চলে যাওয়ার পরে মিসেস মারে আবার বললেন, অলিভার আর ওর স্ত্রী আমার মাসির কাছে কাজ করত। স্ত্রী ছিল রাঁধুনি আর অলিভার ছিল খানসামা। পরবর্তীতে ওরা আমাকে আর এডওয়ার্ডকে সাহায্য করার জন্য এখানেই রয়ে গেছে। ফলো মি, এবার আমাকে ফলো করে আসুন। আমি আপনাদের এডওয়ার্ডের ঘরে নিয়ে যাচ্ছি। আমরা একটা আবছা অন্ধকার হলওয়ে পার করে দোতলায় উঠলাম। সেখানে শ্রমিকদের যান্ত্রিক শব্দ এখন আগের চেয়েও বেশি তীব্র। যে ঘর থেকে শব্দ আসছিল সেখানে কয়েকজন লোক একটা বুককেস তৈরি করছিল। ঘরটা পেরিয়ে দ্বিতীয় একটি খোলা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম। দেখলাম হোমস যেন কি একটা দেখে যেন থমকে দাঁড়িয়েছে। দেওয়ালের পুরনো পেপার আর আস্তরণ তুলে ফেলে কাঠের কাঠামোটা বের করা হয়েছে, আর একজন মিস্ত্রি নতুন ওয়ালপেপার লাগানোর প্রস্তুতি নিচ্ছে সেখানে। উনি হলেন মিস্টার গর্ডন। হোমসকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে মিসেস মারেই পরিচয় করিয়ে দিলেন। ওনার কণ্ঠস্বর শুনেই লোকটি ঘুরে তাকালো। তার ঘন দাড়ি গোফের জঙ্গল থেকে দুটো অন্ধকার চোখ আমাদের দিকেই তাকিয়ে রইল। হাতের আঠার পাত্রটি মেঝেতে রেখে তিনি বললেন, গুড মর্নিং ম্যাম। আমাদের দিকে কয়েক পা এগিয়ে আসার সময় লক্ষ্য করলাম সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন তিনি। আমাদেরকে দেখতে পেয়ে কুর্নিশ জানালেন, বললেন, কর্তাবাবু আজ কেমন আছেন? একই রকম আছেন মিস্টার গর্ডন। মিসেস মারের উত্তরে স্পষ্ট বোঝা গেল যে এডওয়ার্ডের অবস্থা মোটেও ভালো নয়। তারপরে তিনি আমার দিকে ইঙ্গিত করে বললেন, ইনি ডক্টর ওয়াটসন, ওকে পরীক্ষা করতে এসেছেন। আর ইনি ডক্টর ওয়াটসনের বন্ধু মিস্টার শার্লক হোমস। গর্ডন আমাদের প্রতি সম্মান জানিয়ে অস্ফুট স্বরে কি যেন বলল, আর তারপরেই একটা অভিবাদন জানিয়ে সঙ্গে সঙ্গেই নিজের কাজে মন দিল। মিসেস মারে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তারপর কিছুটা এগিয়ে আরেকটা হলওয়ে পেরিয়েই আমরা এডওয়ার্ডের ঘরে এসে ঢুকলাম। মারে, কি চেহারা হয়েছে তোমার? কঙ্কাল। মাইরনের রণক্ষেত্রের সেই বলিষ্ঠ জওয়ান, তার কি অবস্থা? আমি স্বীকার করছি এডওয়ার্ড মারেকে চিনতে আমার বেশ কষ্ট হয়েছিল। 14 ইয়ার্স এগো যেই মানুষটাকে খুব স্বল্প সময়ের জন্য আমি দেখেছিলাম, তখন সে ছিল এক টকবগে যুবক, সুঠাম দেহের অধিকারী। আমার মতো একজন মানুষকে অনায়াসে পাঁজাকুলা করে ঘোড়ার পিঠে তুলে দেওয়ার শক্তি ছিল তার মধ্যে, কিন্তু এখন সে শীর্ণকায়। তার গাল দুটো ভেঙে যেন গভীর কোটরের ভেতর ঢুকে গিয়েছে। ঘাড়ের চামড়া ঝুলিয়ে বলি রেখা পড়ছে। জানলার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছে।
আমার কথা শুনে আমার দিকে ফিরে চাইল এডওয়ার্ড মারে। কিছু বলবার আগে ওর স্ত্রী বলল, এডওয়ার্ড, এডওয়ার্ড, দেখো, দেখো কে এসেছেন। ডক্টর ওয়াটসন। আমি ডক্টর ওয়াটসনকে নিয়ে এসেছি। এবারে তার কোটরাগত অন্ধকার চোখ দুটো মেলে আমাদের দিকে তাকালো। অস্ফুট স্বরে বলল, ডাক্তারবাবু, ডক্টর ওয়াটসন, আমি জানতাম আপনি আসবেন। আপনি আপনি তো একদম পাল্টাননি। তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগলো এডওয়ার্ড। তবে তাহলে তাহলে আপনি আমায় চিনতে পেরেছেন? হ্যাঁ, অবশ্যই পেরেছি। তোমাকে আমি কেমন করে ভুলি এডওয়ার্ড? তুমি হয়তো পাল্টে গেছো ঠিকই, বাট বন্ধুকে ভুলি কেমন করে? আর এই যে ইনি আমার বন্ধু শার্লক হোমস। আপনার গল্পের কথা পড়েছি মিস্টার হোমস। ডাক্তারবাবু খুব সুন্দর লেখেন। এডওয়ার্ড প্লিজ, আমায় তুমি জন বলে ডাকো। আফটার অল আমরা পুরনো বন্ধু। তোমার জন্যই আজ আমি। আর আমার পুরনো বন্ধু কি আমায় সাহায্য করতে পারবে? আমি নিশ্চিত যে পারবে। তাহলে উনি আমার কাছে ভগবান। আমি তো সুস্থ হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছি। আর আশ্চর্যের ব্যাপার এটাই যে কয়েক মাস আগে পর্যন্ত আমি ছিলাম রীতিমতো স্বাস্থ্যবান। হঠাৎ কি একটা বেয়ারা মারণ রোগ যে চেপে বসলো আমার ওপর ডক্টর। বিছানার পাশে গিয়ে আমার চিকিৎসার ব্যাগটা খুললাম আমি। তারপরেই এডওয়ার্ডের নাড়ি পরীক্ষা করলাম। তার হৃদস্পন্দন খুব ক্ষীণ, গায়ের চামড়া তপ্ত আর খসখসে। দেখে বুঝতে পারলাম সত্যিই ওর অবস্থা আশঙ্কাজনক। আফগানিস্তান থেকে আমরা অনেক অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে। তা ঠিক, কিন্তু সেদিন তুমি ছিলে বলেই আমি আজ বেঁচে আছি। তুমি সেদিন না থাকলে ওই মাঠেই আমার সমাধি হতো। আর আমি বা ওয়াটসনকে ছাড়া কিভাবে চলতাম কে জানে। যাই হোক, আচ্ছা মারে, তোমার খাবার রুচি কেমন? একদমই নেই। মিসেস অলিভার স্যুপ আর রুটি তৈরি করে দেয়, কিন্তু তার স্বাদ যেন কেমন তিতকুটে লাগে। বোধহয় আমার এই অসুস্থতার জন্যই আমার শরীরে কি সেই আফগান বিষ রয়ে গেল? কেউ কি আমার এই রোগটা ধরতে পারছে না? আমার সব তেতো লাগে, সব বিষ মনে হয়। চিন্তা করো না মারে, আমার দৃঢ় বিশ্বাস ওয়াটসন খুব শিগগিরই তোমার রুচি ফিরিয়ে আনবে। আমি জানতাম একমাত্র আপনার উপরই ভরসা করতে পারবো। তবে মনে করবেন না যে আমি কোনো প্রতিদানের আশায় আপনাকে ডেকেছি। হ্যাঁ, কিন্তু ঋণ তো রয়েই গেছে। আমি অস্বীকার করতে পারবো না সত্যিটা। তুমি সেদিন না থাকলে ওই আফগান মরুপ্রান্তরে কবেই আমি মারা পড়তাম। তোমাকে সুস্থ করার জন্য আমি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করব। আমি আর ওকে জানালাম না যে আমার এই সাধ্যের সবটুকু আসলে কতখানি নগণ্য হতে পারে। মারে আমার কথায় আশ্বস্ত হলো, শান্ত হলো সে। বালিশে মাথা রেখে চোখ বুঝল। আমরা এডওয়ার্ডের কাছ থেকে একটু দূরে চলে এলাম। আপনাকে ধন্যবাদ ডক্টর ওয়াটসন।
সাধারণত শান্তিতে ঘুমোতে পারে না, কিন্তু আপনার উপস্থিতি ওকে আশা জুগিয়েছে। আপনি কি ওকে কোনো মেডিসিন দেবেন? সেটা একটু ভাবতে হবে। চতুর মিস্ত্রিদের ঠক ঠক শব্দ বেশ কিছুক্ষণ সেভাবে কানে আসেনি। আবারও শুনতে পেয়ে মনে হলো ওরা কাজ করে চলেছে। আপনার এই নতুন বাড়ি নিয়ে আপনি নিশ্চয়ই খুবই গর্বিত। আচ্ছা, আপনারা যখন এ বাড়িতে এলেন তখন অলিভার দম্পতি কি মনে করেছিলেন যে আপনারা তাদের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছেন? না, মোটেও না। বরং তারা বেশ খুশিই হয়েছিলেন, কারণ আমাদের আশাতে তাদের আর নতুন কোনো কাজ খুঁজতে হয়নি। চিকিৎসার সঙ্গে এই আলোচনার কি সম্পর্ক তা আমি বুঝতে পারলাম না, তবে বাধা দিলাম না আমি। হোমস বলল, আর বাড়িতে আপনি যে পরিবর্তনগুলো করেছেন তাতে কি তারা খুশি? হ্যাঁ, অবভিয়াসলি। আমার মাসি বাড়িটির খুব বেহাল দশা করে রেখেছিলেন, তবে আশা করছি খুব শিগগিরই আমরাই সব কিছু ঠিকঠাক করে ফেলবো। বেশ, ওয়াটসন, আমরা কি একটু এই জায়গাটা ঘুরে দেখতে পারি? সে কি হোমস এখন? যাতে তুমি এখন যখন ওর চিকিৎসা নিয়ে চিন্তা ভাবনা করবে ততক্ষণ মিসেস মারে তার স্বামীর পাশে একটু বসতে পারেন। ও বাহ, আচ্ছা আচ্ছা, অবশ্যই। আমি সায় দিলাম, যদিও এর পিছনে শুধুমাত্র এই কারণটাই যে নয় সেটা আমার কাছে স্পষ্ট। হোমস মিসেস মারিকে বিদায় দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। পিছু নিলাম আমিও। একটু ফাঁকা জায়গায় এসে ওকে জিজ্ঞাসা করলাম যে আমরা কোথায় যাচ্ছি। বেশ কিছুক্ষণ চুপ করে এদিক ওদিক দেখে সে বলল, আরে চলোই না, একবার রান্নাঘরটা দেখে আসি। মিসেস অলিভার, ওর সঙ্গে একবার দেখা করতে হবে। রান্নাঘরে গিয়েই আমরা মিসেস অলিভারকে পেলাম। মিসেস অলিভার তার স্বামীর ঠিক বিপরীত, বেশ গোলগাল, মিষ্টি, সদা হাস্যময় এক ব্যক্তিত্ব। আমাদের দেখতে পেয়েই তিনি রান্নাঘরে স্বাগত জানালো। দেখলাম সেখানে বিরাট উনুনের ওপরে সুস্বাদু এক স্যুপের হাঁড়ি ফুটছে। প্রায় শেষের দিকেই তার রান্না। বেচারা মিস্টার মারে তো বিশেষ কিছু খেতে পারেন না, কিন্তু ওর শক্তি বজায় রাখা প্রয়োজন। আপনাদের জন্য করেছি ডক্টর। ওয়েলকাম। আপনারাও নিন, সবার জন্য যথেষ্ট পরিমাণেই আছে। সবার জন্য? হ্যাঁ স্যার, এখানে সব রাজমিস্ত্রি আর কাঠমিস্ত্রিরা প্রায়ই আমাদের সঙ্গে এখানে খাবার ভাগ করে নেয়। আমি অবাক হচ্ছি না, দেখেই বোঝা যাচ্ছে আপনার রান্নার হাত খুব ভালো, এবং আমি নিশ্চিত ওরা আপনার রান্নার ভীষণ ভক্ত। মিসেস অলিভার হেসে উঠলেন। নিজের প্রশংসায় তার মুখ লাল হয়ে উঠল, কিন্তু বিনয়ের সাথে তিনি বললেন, উফ, না স্যার, আপনিও যেমন, যদিও কথাটি সর্বৈব মিথ্যে নয়। একটা কথা বলুন, মিস্ত্রিরা কি কখনো আপনার কাছে সাহায্য করে আপনার এই আতিথেয়তার প্রতিদান হিসেবে? কেমন সাহায্য? এই ধরুন টুকটাক কাজে হাত লাগানো, বা কখনো মিস্টার মারের খাবার ওর ঘরে পৌঁছে দেওয়া, এই জাতীয়। হ্যাঁ, মাঝে মাঝে দেয় তো। সবাই দেয় নাকি শুধু মিস্টার গর্ডন? ঠিক ধরেছেন, মিস্টার গর্ডনই দেন। আপনি জানলেন কি করে? হোমসের চোখে এক অদ্ভুত ঝিলিক দেখতে পেলাম। মানে কি বলতে চাইছো হোমস? এসবের মানে কি? এর মানে হলো ডায়াগনোসিস, মাই ডিয়ার ওয়াটসন। চলো এক্ষুনি, এসো আমার সঙ্গে, আমি রোগ ধরে ফেলেছি। আমরা বেশ দ্রুত পদক্ষেপে আবার রওনা দিলাম এডওয়ার্ড মারের ঘরের দিকে। এডওয়ার্ড বালিশে হেলান দিয়ে চোখ বুজে শুয়েছিল। তার স্ত্রী পাশে বসে ওর দেখাশোনা করছিলেন। আমরা প্রবেশ করতেই তিনি তাকালেন। হোমস বলল, আর চিন্তা নেই, ডক্টর ওয়াটসন খুব শীঘ্রই মিস্টার মারেকে সুস্থ করে তুলবেন। উনি তো কোনো রোগে ভোগেননি, ওনাকে তিলে তিলে বিষ প্রয়োগ করা হচ্ছে। অবাক হয়ে গিয়ে মারে উঠে বসার চেষ্টা করলো। সত্যি বলতে আমি ওর চাইতে কম অবাক হয়নি। কি বিষ? কিন্তু সেটা কি করে সম্ভব? আর বিষ কে দেবে? আর্সেনিক। আপনার মুখে লক্ষণগুলো শুনেই আমার সন্দেহ হয়েছিল, আর ওনাকে দেখার পর আমি নিশ্চিত হলাম। আর্সেনিকের বিষক্রিয়া সহজে ধরা যায় না, কিন্তু আমি নিশ্চিত যে ওনাকে আর্সেনিকই দেওয়া হচ্ছে। আমি আগেও বলেছি, বিষের ব্যাপারে, পয়জনের বিষয়ে
হোমসের জ্ঞান অতুলনীয়। আমার বিন্দুমাত্র সন্দেহ রইল না যে আমার গোয়েন্দা প্রভুর বন্ধুটি এক্ষেত্রেও সঠিক। আশ্চর্যের কিছুই নেই যে আমি বা অন্য ডাক্তাররা কেন ওর রোগ ধরতে পারেনি। আর্সেনিক বিষক্রিয়া শনাক্ত করা অত্যন্ত কঠিন, কিন্তু একবার ডায়াগনোসিস হলে চিকিৎসা সম্ভব, বিশেষ করে যদি বিষের উৎসটি সরিয়ে ফেলা যায়। এখন বুঝতে পারলাম হোমস কেন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিল যে আমি মারেকে সাহায্য করতে পারবো। কিন্তু বিষ কে দেবে? আমি? মিসেস মারে কান্নায় ভেঙে পড়লেন। অনেক সম্ভাবনাই ছিল, আপনিও যে ছিলেন না এমন নয়, কিন্তু আপনি আমার কথা আগেই শুনেছেন। আপনি শার্লক হোমসের ব্যাপারে সব শুনেই আমার কাছে এসেছেন। যে বিষ প্রয়োগ করবে সে কোনোদিনই আমার সাহায্য নিতে আসবে না, তাই না? মিসেস মারে এই কথায় খুব একটা আশ্বস্ত হলেন বলে মনে হলো না, তাই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা শার্লক, অন্য আর কারো সন্দেহভাজন ছিল? অলিভার দম্পতির কথাও অবশ্যই মাথায় এসেছিল, কিন্তু তাদের নতুন মালিকের প্রতি কোনো ক্ষোভ নেই। আর মিসেস মারেও জানিয়েছেন যে তারা এখানে নতুন লোক আসায় খুশি হয়েছেন। কিন্তু এ বাড়িতে তো আর কেউ নেই। কেন? শ্রমিকরা তো আছে, মিস্ত্রিরা। হ্যাঁ, লেবাররা যারা কাজ করছে। ভেবে দেখো ওয়াটসন, তুমি ফিরে যাও মাইমান্ডের সেই যুদ্ধের ময়দানে। তুমি আহত, আর তোমার অর্ডালি এডওয়ার্ড মারে তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু সেখানে আরও এক আহত সৈনিক ছিল। তার মনের অবস্থা কেমন হতে পারে? সে মনে মনে কিরকম অনুভূতি নিয়ে ওখানে পড়েছিল যখন সে দেখলো তোমরা দুজন তাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছ। কিপলিং যেমনটি চমৎকারভাবে লিখেছেন, কাছে কোনো রাইফেলও ছিল না যে তার উপর ভর দিয়ে সে মরবে। তার মনে জন্ম নিয়েছিল এক গভীর ও চিরস্থায়ী ঘৃণা। সেদিন তার চোখে আমি সেই ঘৃণা দেখেছিলাম। কিন্তু ডাক্তার ওয়াটসনকে বাঁচানোই ছিল আমার প্রধান কর্তব্য। ঠিক, একদম সত্যি মিস্টার মারে। হোমস বিছানার পাশে এগিয়ে গিয়ে বলল, এবং তুমি তার নিপুণভাবে পালনও করেছিলে। কিন্তু ধরো সেই লোকটি বেঁচে গেল এবং শত্রুপক্ষ আসার আগেই কোনো মতে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসতে পারল। এরপর সে নিজের দেশে ইংল্যান্ডে ফিরে এলো। সে হয়তো ঘটনাটি ভুলে যাওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু তার ক্ষতের প্রতিটি যন্ত্রণা তাকে সেই দিনের কথা মনে করিয়ে দিত, ঠিক যেমনটা তোমার ক্ষেত্রে হয় ওয়াটসন। আমি মাথা নিচু করে ওর কথায় সায় দিলাম। এরপর ধরো বহু বছর ধরে সেই সৈন্য মানুষটি হঠাৎ সামনাসামনি দেখলো সেই ব্যক্তিকে যে তাকে সেদিন অসহায় অবস্থায় ফেলে গিয়েছিল। মৃত্যু শয্যায় কাতরাতে দেখেও তাকে বাঁচায়নি, অথচ নিজে এখন সুস্থ সচ্ছল জীবন কাটাচ্ছে। যখন সে বুঝবে যে অন্য পক্ষ তাকে চিনতে পারেনি, তখন কি তার মনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগবে না? আমার মনে পড়ে গেল সে ঘন দাড়িওয়ালা মুখ, সে ঘুমিয়ে হাঁটা আর অস্ফুট কর্নিশ। আমি বললাম, হোমস, গর্ডন। ওয়েল ডান ওয়াটসন। তোমরা হয়তো জানো না, পুরনো আমলের বাড়ির দেওয়ালের কাগজের রঙে প্রায়ই আর্সেনিক থাকে। আমি নিশ্চিত গর্ডন দেওয়াল থেকে তোলা পুরনো কাগজ ঘষে গুঁড়ো করত, তারপর সেই বিষ সে মিসেস অলিভারের স্যুপে মিশিয়ে দিত, এবং মিসেস অলিভার সেই স্যুপের বাটি রেডি করে দিলে গর্ডন তা মারের কাছে পৌঁছে দিত। যে মানুষটি তাকে মৃত্যুশয্যায় রেখে পালিয়ে গিয়েছিল বলে সে মনে করে, তাকে তিলে তিলে মরতে দেখলে সে নিশ্চয়ই পৈশাচিক আনন্দ পেত। এতাম তো বটে। হঠাৎই দরজার কাছ থেকে গর্ডনের খ্যারখ্যারে একটা গলা শুনতে পেলাম আমরা। পৈশাচিক আনন্দই পেতাম। ওকে মরতে দেখলে আমার এক অদ্ভুত শান্তি হতো। শরীরের প্রত্যেকটা ক্ষত যেন আনন্দে আত্মহারা হয়ে যেত। আমি দুঃখিত যে আপনি আমার খেলাটা পণ্ড করে দিলেন মিস্টার শার্লক হোমস। এখন আমাকে ডিরেক্ট অ্যাকশন নিতে হবে। নিজের ক্যানভাসের অ্যাপ্রনের ভেতর থেকে হঠাৎই একটা পিস্তল বের করলো গর্ডন। চিৎকার করে বলল, মিস্টার হোমস, বিছানা থেকে পিছিয়ে যান, এক্ষুনি পিছিয়ে যান বলছি। ঠিক আছে, আমি কথাটা বলতে বলতে তার কণ্ঠস্বর যেন গলায় আটকে গেল। মুখমণ্ডল যন্ত্রণায় কুঁচকে উঠল। তারপরে সে টলতে টলতে সামনের দিকে ঝুঁকে পড়ল।
শার্লকের এরূপ কীর্তি আমি জানি। গর্ডন এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হলো, কিন্তু আমি হোমসের অভিনয়ের সঙ্গে পরিচিত। একটু বিচলিত না হয়ে আমি বিদ্যুৎ গতিতে তার পিস্তল ধরা হাতটি চেপে ধরে নিচের দিকে নামিয়ে দিলাম। গর্ডন তখন হোমসের দিকে তাকিয়ে। আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য স্বভাবতই প্রস্তুত ছিল না সে। গর্জে উঠল পিস্তল। গুলিটা মেঝেতে গিয়ে বিঁধল। দুহাতে গর্ডনের কবজিতে মোচড় দিতেই পিস্তলটা মাটিতে গিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে হোমসও আমাদের কাছে পৌঁছে গেল। ধরে রাখো ওয়াটসন। আমি গর্ডনের দুই হাত শক্ত করে চেপে ধরলাম। সে অনেক চেষ্টা করলেও আমার কবল থেকে মুক্তি পেল না। সাবাস, গুড ওল্ড ওয়াটসন। জানতাম যে তুমি আমার চাতুরিতে বোকা বনবে না। নাও মিসেস মারে, এক্ষুনি পুলিশ ডাকুন। আমরা মিস্টার গর্ডনকে তাদের হাতেই তুলে দেব। আর তারপর ওয়াটসন, তুমি তোমার পুরনো অর্ডারের চিকিৎসা শুরু করতে পারো। এতক্ষণ ধরে চলা গুলির শব্দ আর ধস্তাধস্তিতে মিসেস মারি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, কিন্তু পরক্ষণেই নিজেকে সামনে নিয়ে পুলিশের খোঁজে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন তিনি। আমার সাধ্য থাকলে সেদিন কাউকে আমি ফেলে আসতাম না, কাউকে না। আমার হাতের মুঠোয় গর্ডন তখনও ছটফট করছিল। সোয়াইন! বুঝতে পারলাম এখনো এডওয়ার্ডের উপর তার রাগ এতটুকু কম হয়নি। গর্ডন, তোমার সাহিত্যে কোনো আগ্রহ নেই না? তোমার একটু বেশি করে কিপলিং পড়া উচিত। গর্ডন ঘৃণা ভরে হোমসের দিকে তাকালো, কিন্তু কোনো উত্তর দিল না। আমি ওর এই মস্করাটা ঠিক ধরতে পারলাম না। সঙ্গে সঙ্গে জানতে চাইলাম, আচ্ছা হোমস, তুমি কি বোঝাতে চাইছো আমাকে একটু বলবে? তোমার প্রিয় সেই কবিতায় গর্ডনের মতো লোকেদের জন্য কিছু উপদেশ ছিল। বেঁচে আছো বলে ঈশ্বরকে ধন্যবাদ দাও। বি থ্যাঙ্কফুল ইউ আর লিভিং অ্যান্ড ট্রাস্ট টু ইউর লাক অ্যান্ড মার্চ টু ইউর জেল লাইক এ সোলজার। আমার মনে হয় না শার্লক যে কিপলিং ওখানে জেল শব্দটা ব্যবহার করেছিলেন। হ্যাঁ, হয়তো করেননি, তাতে কি? এই ক্ষেত্রে তো এই শব্দটাই জুৎসই। আমি আবারও হাসলাম। বরাবরের মতো এবারেও আপনাদের শার্লক একেবারে সঠিক ছিল। কেমন লাগলো আমাদের আজকের গল্প অবশ্যই জানান কমেন্টে। ভালো লাগলে গল্পটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের আরও অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। শুনলেন শার্লক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ ইয়াং ব্রিটিশ সোলজার। মূল রচনা বিল ক্রাইডার, ভাষান্তর সুশ্রীক। আজকের পর্বপাঠ ও ওয়াটসনের চরিত্রে ছিল কুন্তল। শার্লক হোমসের চরিত্রে শঙ্খ। এডওয়ার্ড মারে এবং গল্পের সূত্রধার আমি কৌশিক। মিস্টার গর্ডন অর্পণ, মিসেস মারে তানিশা, মিসেস অলিভার বর্ণিশা। নাট্যরূপে দ্য ইঙ্ক পোর্টাল, সাউন্ড ডিজাইন সুশ্রীক, কভার রৌনক, গ্রাফিক্স ইনভিজিবল ম্যান এবং সমগ্র পরিকল্পনা কৌশিক রায়। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আর শুনতে থাকুন আমাদের চ্যানেল কাহিনীস্কোপ, গল্পের বায়োস্কোপ।